স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। গত 5 বছরে সচিবালয়ের অগ্নি নিরাপত্তায় সতর্কতা অবলম্বন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে 2 দফা চিঠি দিয়েছিল ফায়ার সার্ভিস, যেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থায় ত্রুটি ও সচিবালয় প্রবেশ গেট সংস্কার সহ বেশ কয়েকটি প্রস্তাবনা দেয়া হয়। কিন্তু প্রশাসনিক আমলারা আমলেই নেয়নি বিষয়টি, যে কারণে সচিবালয়ে লাগা আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। অগ্নি নির্বাপন বিশেষজ্ঞরা বলছেন, কর্মকর্তাদের সদিচ্ছা ও জবাবদিহিতা নিশ্চিত না করায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বাংলাদেশ সচিবালয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানেই থাকে সরকারি সব নথিপত্র, চলে কর্মব্যস্ততা, কিন্তু অগ্নি নিরাপত্তার বিষয়টি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই সচিবালয়ে। এরপর অগ্নি নিরাপত্তা বিষয়টি নিয়ে সরেজমিন প্রতিবেদনও তৈরি করে ফায়ার সার্ভিস। 2019 ও 2022 সালে সচিবালয়ের অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি, প্রবেশ গেট সংস্কার সহ বেশ কয়েকটি বিষয়ে সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি পাঠায় ফায়ার সার্ভিস। সার্বিক নিরাপত্তার স্বার্থে আমরা ওখানে যে 12টা ভবন আছে, তারপরে 5টা গেট আছে, ওখান দিয়ে আমাদের বড় গাড়ি ঢুকবে কিনা এবং কোন ভবনে কি আছে ইত্যাদি ইত্যাদি সম্পর্কিত আমরা সতর্কতামূলক সার্ভে করে আমাদের মহাপরিচালকের মাধ্যমে চিঠি দিয়েছিলাম এবং সেটা বই আকারে। আমাদের দৃষ্টিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিক ছিল না এবং আমরা সুপারিশ আকারে ওই প্রতিবেদনের মাধ্যমে আমরা সুপারিশ দিয়েছিলাম। ডিবিসি নিউজকে এই কর্মকর্তা টেলিফোনে জানান, সে সময় নিজে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন তৈরি করেন, যাতে বেশ কয়েকটি ত্রুটি ও জটিলতা ধরা পড়ে। কিন্তু 2022 সালে কর্মস্থল পরিবর্তন হয়, সেখানেই থামতে হয় তাকে। প্রত্যেকটা ভবনের জন্য সেফটি প্ল্যান অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এই ব্যাপারে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে, কিন্তু বড় দুর্ঘটনা ঘটেনি। কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো ভবনে বা যে কোনো সময় যে কোনো জায়গায় ঘটতে পারে, বিধায় আমরা এটা সার্ভে করে দিয়েছিলাম। চলতি বছরও একবার আগুন লাগে এখানে, কিন্তু ফায়ার সার্ভিসের পদক্ষেপে তা সহজেই নিয়ন্ত্রণে আসে। এরপর কেটে গেছে কয়েক মাস। সবশেষ গতরাতে সচিবালয়ে আগুন লাগার পর গেট ভেঙে ঢুকতে হয় ফায়ার সার্ভিসের গাড়ি। অগ্নি নির্বাপন বিশেষজ্ঞরা মনে করছেন, সচিবালয়ের ফায়ার সেফটি বিষয়টা যারা দেখছেন তাদের জবাবদিহিতা নিশ্চিত হয়নি, অভাব ছিল আন্তরিকতার। যে মন্ত্রণালয় ফায়ারকে আপনি পরিচালনা করে, সেই মন্ত্রণালয় যদি এগুলো না মানে, তাহলে দেশের বাকি লোক কেমনে মানবে? তো এখানে মনে হয় যে তাদেরকে জবাবদিহিতার ভিতরে নিয়ে আসতে হবে। জবাবদিহিতা মানে জনসম্মুখে তাদেরকে নিয়ে আসতে হবে। সচিবালয় এ ধরনের দুর্ঘটনা এড়াতে এখনই বিশেষ উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সচিবালয়ে কড়া নিরাপত্তা ও অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার পরও ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। ঘটনার পর নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন, সন্দেহ রয়েছে নাশকতাও কিনা এসব বিষয় নিয়ে। সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। ইকবাল অনিক, জানতে চাই এখন অবস্থা কেমন দেখছেন, সেই সাথে কোন কোন মন্ত্রণালয়ে কি পরিমাণ ক্ষতি হয়েছে কোনো রকম ধারণা করা যাচ্ছে কিনা, কিংবা আপনি কোনো রকম তথ্য পেয়েছেন কিনা এই বিষয়ে? রেদওয়ান, তো এই মুহূর্তে আছি কিন্তু সচিবালয়ের সামনে, যে ভবন 7 তলা ভবনে আগুনের ঘটনা ঘটেছে ঠিক তার অপোজিটেই আমরা দাঁড়িয়ে আছি। আমরা সকাল থেকে এখানে লক্ষ্য করেছি যে ক্রাইম সিন সিআইডি যে ক্রাইম সিন ইউনিট রয়েছে সেটিকে প্রবেশ করতে দেখেছি, ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়ি ভিতরে প্রবেশ করতে দেখেছি এবং সচিবালয়ের ভিতরে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা রয়েছে সেটি কিন্তু কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে এবং ক্রাইম সিন ইউনিট সকাল থেকেই কিন্তু ভিতরে কাজ করছে। আমরা আরো বেশ কিছু গাড়িকে ভিতরে প্রবেশ করতে দেখেছি, যেহেতু বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটির হয়তোবা কোনো না কোনো সদস্য ভিতরে প্রবেশ করেছেন। এখানে যারা সচিবালয়ের গেটে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা কোনো সঠিক তথ্য জানাতে পারেননি যে কারা কারা ভিতরে প্রবেশ করেছেন। তবে আমরা ধারণা করতে পারছি, যেহেতু বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেক্ষেত্রে যেসব গাড়ি ভিতরে প্রবেশ করেছে তার মাধ্যমে তারা প্রবেশ করেছেন। কিন্তু কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি বা জানা যায়নি এবং আমরা বিভিন্ন ছবি ফুটেজের মাধ্যমে যতটুকু দেখতে পেরেছি মোটামুটি ভালো পরিমাণে ক্ষতি হয়েছে। বিভিন্ন নথিপত্র পুড়ে গিয়েছে এবং বিভিন্ন স্থান পুড়ে গিয়েছে, এইসব কিন্তু আমরা দেখতে পেরেছি বিভিন্ন ফুটেজে। কিন্তু সকাল থেকে কিন্তু যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, আমরা বাহির থেকে যতটুকু লক্ষ্য করেছি যে সিআইডি যে ক্রাইম সিন ইউনিট সব জায়গায় কিন্তু
তারা তাদের পরিদর্শন করছেন। এবং আরেকটি বিষয় যদি বলে রাখি যে এখানে কিন্তু যেহেতু সচিবালয় একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, সেখানে এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু কি কারণে ঘটেছে, কিভাবে কারা ঘটিয়েছে বা কোনো ষড়যন্ত্র কিনা সেটি কিন্তু তারা অনেক যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের উপদেষ্টারা কিন্তু তাদের ফেসবুক পোস্ট বা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তারা জানিয়েছেন যে এটি হয়তোবা ষড়যন্ত্র হতে পারে বা দেশকে অস্থিতিশীল করার জন্য বা বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়ার জন্য হয়তোবা কেউ এরকম ঘটনা ঘটাতে পারে। এবং যেহেতু বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিলের মাধ্যমে সঠিক তথ্যটি তুলে আনবে। এমনটি তদন্ত প্রতিবেদন দাখিলের পর আমরা কিন্তু আগুন লাগার প্রকৃত কারণ জানতে পারবো। রেদওয়ান। নিশ্চয়ই ইকবাল, অনেক আর বিভিন্ন সংস্থা সবার কাজ করছে, এটা আপনার কথায় আমরা বুঝতে পারলাম। ধন্যবাদ আপনাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পাঠানো কূটনৈতিক বার্তার আইনি বৈধতা খতিয়ে দেখবে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রক সূত্র বলছে যথাসময়ে বাংলাদেশের কূটনৈতিক বার্তার উত্তর দেওয়া হবে। সব দিক খতিয়ে দেখে জবাব দিতে কয়েক মাস লাগতে পারে। গেল 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে ভারতেই অবস্থান করছেন তিনি। তাকে ফেরত পাঠাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে কূটনৈতিক পত্র ভার্বাল নোট দেওয়া হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। গণহত্যা সহ মানবতা বিরোধী অভিযোগে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে চায় অন্তর্বর্তী সরকার। নয়াদিল্লির রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন রাজনৈতিক কারণে আশ্রয় নেয়া কোনো নেতা বা নেত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে ফেরত পাঠাতে কোনো দেশ বাধ্য কিনা তা খতিয়ে দেখা হবে। বাংলাদেশের সরকার দেশের পররাষ্ট্র দপ্তর থেকে একটা নোট ভার্বাল পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে শেখ হাসিনা কে বাংলাদেশের বিচারের জন্য প্রয়োজন আছে। এখন ভারত সরকার মনে করছে শেখ হাসিনার এই দেশে চলে আসাটা একটা সে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলেই ঘটেছে এবং এই শর্ত অনুযায়ী ভারত সরকার এই মুহূর্তে দায়বদ্ধ নয়। ভারত ফেরত দেব না এরকম কোনো কথা বলেনি। পাশাপাশি কূটনৈতিক সূত্রের শঙ্কা শেখ হাসিনাকে ফেরত পাঠালে ভুটান, শ্রীলঙ্কা, নেপালের মতো দেশের কাছে ভারতের কূটনৈতিক অবস্থান অনেকটাই নিচে নেমে যাবে। এছাড়া পররাষ্ট্র বিশেষজ্ঞরা মনে করছে বাংলাদেশ ভারত বিরোধিতাকে উস্কে দিতেই এই নোট ভার্বাল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা অস্থিরতা পরিস্থিতি কোথাও তৈরি হয়েছে, স্বাভাবিকভাবে সেখানে ওরা হাসিনাকে ফেরত পাঠানোর কথা বলেছেন। হাসিনা কিন্তু নির্বাচিত একজন প্রধানমন্ত্রী হলেও সেখানকার যে অস্থিরতা পরিস্থিতি, সেই চাপে আজকে তিনি এসছেন, ভারতে আছেন। দুই দেশের মধ্যে আলোচনা হবে, বিবেচনা হবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের মতে শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশের স্বার্থের কথা ভেবেই পদক্ষেপ নেবে ভারত। ওখানকার সরকার আমাদের সরকারকে চিঠি লিখেছে। আমাদের ভারতবর্ষের সরকার আইনগত ব্যবস্থাতে দেখবে যে বাংলাদেশে যারা চিঠি লিখেছেন তারা কি সরকার আছেন। এটা ভারতবর্ষের সরকার ভালো করে বিবেচনা করবে, দেখবে। তারা আরো বলছে ভারত চায় বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে দ্রুত নির্বাচন সম্পন্ন করুক অন্তর্বর্তী সরকার। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজের 7 খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটন, বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। রাত 12টার পর থেকে এ কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। সারা দেশে 10,000 পণ্যবাহী নৌযান ও লক্ষাধিক শ্রমিকদের নিরাপত্তা দাবি নৌযান শ্রমিকদের। এছাড়া পণ্যবাহী এমভি আল বাখেরা জাহাজের স্টাফদের হত্যা সুষ্ঠু তদন্তের দাবিও জানান তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি সহ পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তারা। এর আগে গেল সোমবার চাঁদপুর সদর উপজেলায় মেঘনা নদীর মাঝের চর এলাকায় নোঙর করা কার্গো জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। মুমূর্ষু অবস্থায় 3 জনকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও 2 জনের। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আকাশ মণ্ডল ইরফান নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। চাঁদপুরের মেঘনায় জাহাজে 7 খুনের প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন, বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা, যে বিষয়টি একটু আগেই জানাচ্ছিলাম। আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। নজরুল ইসলাম আতিক, দুটি বিষয়, যে এখন তো শ্রমিকরা কি বলছেন সেই বিষয়টি জানতে চাই, আর প্রশাসনের কোনো উদ্যোগ রয়েছে কিনা বিষয়টি নিরসন করার জন্য কিংবা মীমাংসা করার জন্য, বিস্তারিত কি জানেন আপনি জানাবেন আমাদের। মূলত চাঁদপুরের যে বাণিজ্যিক এলাকায় গত রাতে বা এর আগে যে
বাল্কহেডগুলো পণ্য নিয়ে এসেছিল, আজকে সেই পণ্যগুলো কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে আনলোড করা হচ্ছে। বিশেষ করে শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়গুলো জানিয়েছেন, তারা কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছেন এবং তারা দাবি করছেন যে আনলোড পরবর্তী তাদের যে কার্যক্রম সেগুলো কিন্তু আর করা হবে না, তারা কিন্তু কর্মবিরতিতে চলে যাবেন। বিশেষ করে যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের বিষয়ে যে দাবিগুলো করা হচ্ছে, একটু আগে আপনি যে বিষয়গুলো বলছিলেন, সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে তাদের এই কর্মসূচি চলবে। যদি এই বিষয়ে এখন পর্যন্ত আমরা প্রশাসনের কোনো উদ্যোগ কিন্তু আমরা এখনো দেখিনি, বা ঢাকায় এখন কি অবস্থা, ঢাকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে প্রশাসন বসেছে কিনা সে বিষয়টা আমি এখনো অবগত হইনি, হয়তোবা হইলে পরবর্তীতে আপনাকে জানানোর চেষ্টা করব। একটি বিষয় আপনাকে বলি যে চাঁদপুরের যে শ্রমিক, যে নৌযান শ্রমিকদের আন্দোলন চলছে, সেই বিষয়টার সাথে সাথে কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে যাত্রীবাহী লঞ্চ যারা নৌযান শ্রমিক রয়েছেন তারাও কিন্তু একাত্মতা পোষণ করেছেন। তারা কিন্তু দাবি করছেন যে এই যে আন্দোলন চলছে, যদি এই আন্দোলন দাবি দেওয়া মেনে না নেওয়া হয়, তারাও কিন্তু পরবর্তীতে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার একটা সম্ভাবনাকে কিন্তু তারা দেখিয়েছেন। আশা করি তার আগেই কিন্তু এই আন্দোলনে একটি সরকার এই বিষয়ে একটি উদ্যোগ গ্রহণ করবেন। আরেকটি বিষয় বলি, চাঁদপুরে যেই আন্দোলন চলছে, এই আন্দোলনের প্রভাব বিষয়টি যদি একটু বলি, যে চাঁদপুরে মূল প্রভাবটি পড়বে কিন্তু জ্বালানি তেলের উপর। মূলত যে চাঁদপুরে যে পদ্মা, মেঘনা এবং যমুনা যে তিনটি ডিপো রয়েছে, সেই ডিপুর জ্বালানি তেলগুলি কিন্তু আশেপাশের বেশ কয়েকটি জেলা, নোয়াখালীর ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি জেলায় কিন্তু এই জ্বালানি তেলগুলো দেওয়া হয়। যদি এই জ্বালানি তেলের ট্যাঙ্কার আসা বন্ধ হয় এবং সেক্ষেত্রে যদি এই আন্দোলন দীর্ঘায়িত হয়, বিশেষ করে 7 থেকে 10 দিন যদি বন্ধ থাকে, সেক্ষেত্রে কিন্তু এই জ্বালানি তেলের উপর একটা প্রভাব পড়বে। এছাড়া পণ্যবাহী যে পণ্য রয়েছে সেগুলোর দামও কিন্তু আগামী 2-3 দিন যদি পণ্য না আসে, সেক্ষেত্রে এর দামেও একটা প্রভাব পড়ার কথা জানিয়েছেন চাঁদপুরের চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ। রেদওয়ান, এখন পর্যন্ত এই ছিল। পরবর্তীতে যদি এই আন্দোলনের বিষয়ে কোনো ধরনের থাকে, আমরা সেই বিষয়গুলো আপনার মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। হ্যাঁ, বুঝতে পারলাম যে নেতিবাচক তো একটা প্রভাব পড়তেই পারে, আর আন্দোলনের বিষয়ে পরবর্তীতে নিশ্চয়ই আরও কর্মসূচি থাকলে আপনার মাধ্যমে আমরা জেনে নিতে চাই। নজরুল ইসলাম আতিক, ধন্যবাদ আপনাকে। তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ। টানা 4 দিন ধরে পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। হালকা কুয়াশা, কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে জেলার মানুষজনের কষ্ট বেড়েছে। গত কয়েকদিন ধরে উত্তরের এ জেলাতে হালকা কুয়াশায় ঢাকা পড়েছে জেলার পথঘাট। বেলা গড়িয়ে বিকেল হতেই জেলায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকে দেখা দিচ্ছে হালকা কুয়াশা। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় কনকনে শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বেরিয়েছে শ্রমজীবী ও দিনমজুররা। কাজের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকেই কাজ না পেয়ে ফিরে গেছেন। এছাড়া ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। জাতীয় দলের সুযোগ পেলে নতুন রূপে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান পেসার আবু হায়দার রনি। সেই ফেরার অপেক্ষায় নিজের ক্রিকেটীয় পরিচয় বদলে ফেলার প্র্যাকটিসটাও শুরু করেছেন এই ক্রিকেটার। অলরাউন্ডার বনে যাওয়া রনি বলের পাশাপাশি গেল NCL T20-তে ব্যাট করেছেন টুর্নামেন্ট সর্বোচ্চ স্ট্রাইক রেটে। জাতীয় দলে সুযোগ পেয়ে যে কয়জন ক্রিকেটার নিজেকে এক্সপেরিমেন্ট জোনে ফেলার আগেই তাদের ছুঁড়ে ফেলেছে বিসিবি, তাদেরই একজন আবু হায়দার রনি। যদিও এই ছুঁড়ে ফেলা শব্দটা শুনতেই মৃদু হেসে এই ক্রিকেটার বললেন, তেমন কিছুই নয়, মানে টিমের জন্য হয়তো আমার থাকার জন্য সাফিসিয়েন্ট ছিল না। 2018 সালে জাতীয় দলে ডাক পেয়ে এই বাঁহাতি পেসার মাত্র 2টা ওয়ানডে খেলার সুযোগ পেয়ে নিয়েছিলেন 3 উইকেট। 13 T20 অভিজ্ঞতায় উইকেট 6টা। সেই রনি আবারও জাতীয় দলের ফেরার প্রতীক্ষায় এবার বলের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখতে চান সুযোগ পেলে। স্বপ্ন অবশ্যই আছে ন্যাশনাল টিমে কামব্যাক করার, বার ওইটার জন্য যে প্রসেসগুলো দরকার ওই প্রসেসের মধ্যে আসি, এবং ওই প্রসেসের মধ্যে থেকে যদি আমি পারফর্ম করতে পারি ইনশাল্লাহ সুযোগ আসবে আবার। 22 গজের লড়াই নিয়ে রনির ভাবনা পরিষ্কার। জাতীয় দলে ফিরতে হলে দলকে দিতে হবে ব্যাটে বলে শতভাগ। সেই অনুশীলনটাই করলেন যেন NCL T20-তে। লোয়ার অর্ডারে ব্যাট হাতে টুর্নামেন্ট সর্বোচ্চ 164 স্ট্রাইক রেটে 9 ইনিংসে করেছেন 123 রান আর উইকেট নিয়েছেন 13টা। আমি চেষ্টা করতেছি যেন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও ভালো করতে পারি। সো আলহামদুলিল্লাহ লাস্ট কয়েকটা টুর্নামেন্টও খুব ভালো ব্যাটিং করেছি বোলিংয়ের পাশাপাশি। তো চেষ্টা করছি ওইটা কন্টিনিউ করার, চেষ্টা করছি যেন আরও ভালোভাবে যেন আমি
নিজেকে রেডি করতে পারি। বিপিএল এর গেল আসরে রংপুর রাইডার্সের হয়ে 5 ম্যাচের সুযোগ পেয়ে নিয়েছিলেন 9 উইকেট। আর বিপিএল ক্যারিয়ারে 5 ফ্র্যাঞ্চাইজির হয়ে 63 ম্যাচের 62 ইনিংসে নিয়েছেন 61 উইকেট। এবার অলরাউন্ডার হিসেবে রনিকে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। লোকালদের থেকে ফরেনারদের এটাই বেশি থাকে। কিন্তু শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। সাকিব আল হাসানকে ছাড়া রং হারাবে বিপিএল। 7-8 মাসের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে সাকিবকে মূল্যায়ন করা উচিত নয় বলে মন্তব্য করেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। সাকিবের দল চিটাগং কিংসের কোচ শন টেইটও প্রকাশ করেছেন হতাশা, জানিয়েছেন আপাতত যারা আছে তাদের নিয়েই পরিকল্পনার ছক করছেন তিনি। মিরপুরে মিউজিক ফেস্ট দিয়েই শুরু হয়ে গেছে বিপিএলের আমেজ। আনুষ্ঠানিক অনুশীলনে নেমে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সকাল সকাল মিরপুরে ঘাম ঝরিয়েছে ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংসের ক্রিকেটাররা। দেশি বিদেশি তারকাদের নিয়ে শক্তিশালী দল গড়েছে চিটাগং। শরীফুল, মঈন আলী, ম্যাথিউসদের সাথে সাকিব আল হাসানকেও ড্রাফটের আগেই দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে রাজনৈতিক ইস্যুতে বিপিএলে সাকিবের না খেলার সম্ভাবনাই বেশি জানিয়ে হতাশা প্রকাশ করেছেন কোচ শন টেইট। অনেক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে না, সাকিবের ব্যাপারেও আমাদের কিছু করার নেই। এটা সত্যিই হতাশাজনক। যারা আছে তাদের নিয়েই লড়াই করতে হবে। চিটাগং কিংসের হয়ে একসময় বিপিএল খেলেছি, এবারে কোচ হিসেবে দায়িত্ব পালন করছি, তবে লক্ষ্যটা একই আছে। শুধু সাকিবের দল চিটাগং কিংসই নয়, পুরো বিপিএল মিস করবে সাকিবকে। ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন বলছেন সাকিবকে ছাড়া রং হারাবে বিপিএল। অ্যাজ লং অ্যাজ সাকিব ইজ প্লেইং দ্য গেম অ্যান্ড বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি। ওর এত লম্বা ক্যারিয়ারের সাথে 7টা মাস আমরা করতে পারলাম না। সাকিব বাংলাদেশকে এত কিছু দিয়েছে, তো সেখানে যদি আমরা একটু বিচক্ষণতা বুদ্ধি দিতাম, আমার মনে হয় যে দেশের একটা প্লেয়ারও দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা খেলতে পারবে না। ডেফিনেটলি প্লেয়াররাও অনেক হতাশ আমার মনে হয়। লিটন, তানজিদ তামিমদের সাথে ঢাকা ক্যাপিটালসে ওপেনার হিসেবে রয়েছেন স্টিফেন স্কিনাজি, জনসন চার্লসের মতো তারকারা। তবে মিডল অর্ডারে নেই তেমন কোনো বড় নাম, তাই একাদশ নিয়ে বেশ চিন্তিত খালেদ মাহমুদ সুজন। আবার আমি নিজেও খুব কনসার্ন যে আমাদের মিডল অর্ডারটার একটু ঝামেলা, আমাদেরকে মেকশিফট করতে হবে। আমাদের এতগুলো টপ অর্ডার, তাদেরকে তো খেলাতে হবে, তাদের কাউকে না কাউকে আমার বেশি আনতে হবে যে কাকে আমি মিডল অর্ডারে খেলাবো। 30 ডিসেম্বর ঢাকায় শুরু হবে বিপিএল 2025 আসরের মাঠের লড়াই। 6 জানুয়ারি শুরু হবে সিলেট পর্ব। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়া ভারত লড়াই ছাপিয়ে চলছে কনস্ট্রাস এফেক্ট। ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকেই অর্ধশতক তুলে নিয়ে এই অজি তরুণকে নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে আলোচনা। বিরাট কোহলির সাথে বিবাদে জড়িয়েছেন, 3 বছর পর বুমরাকে ছক্কা হাঁকিয়েছেন। তার থেকেও বেশি আলোচনা হচ্ছে কনস্ট্রাসের বাংলাদেশি ব্যাটিং কোচ তাহমিদ ইসলামকে নিয়ে। ম্যাচের মাঝপথেই প্রতিপক্ষ শিবিরের সেরা তারকার সাথে ধাক্কা, যাকে বলা হয় বিশ্ব ক্রিকেটের পোস্টার বয়। সেই বিরাট কোহলির চোখে চোখ রেখে আগুন ঝাউনি। একজন অজি ক্রিকেটার যতটা আক্রমণাত্মক গুণ থাকা প্রয়োজন, তার সবই যেন টেস্ট ক্যারিয়ারের প্রথম দিনই দেখিয়ে দিলেন স্যাম কনস্টাস। অভিষেকে নেমেই ক্রিকেট বিশ্বে আলোড়ন তুললেন মাত্র 19 বছর বয়সী এই ব্যাটার। তাকে নিয়ে এখন কৌতূহল ক্রিকেট বিশ্বে। বক্সিং ডে টেস্টের প্রথম দিন ব্যাট করতে নেমেই হাফ সেঞ্চুরি করেন কনস্টাস। 65 বলে 60 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। শুধু তাই নয়, প্রায় 3 বছর পর নিজের বলকে ওভার বাউন্ডারিতে আছড়ে পড়তে দেখলেন বুমরা। সেই কাজটাই করেছেন কনস্টাস। ভারতের সেরা বোলারকে দিয়েছেন ছক্কা হজমের তিক্ত স্বাদ। দীর্ঘদিন ওপেনিং নিয়ে ভুগছিল অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ, ম্যাক্সওয়েনি কাউকে দিয়েই কাজ হচ্ছিল না। সেই ভরসার প্রতিদান রাখলেন স্যাম। তার উঠে আসা নেপথ্যের গল্প অনুসন্ধানে উঠে এলো এক বাংলাদেশির নাম, তিনি তাহমিদ ইসলাম। বাংলাদেশ জাতীয় দলে না খেললেও দেশের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ ছিলেন তাহমিদ। এখন কনস্টাসের কল্যাণে পুরো বিশ্ব চিনল তাকে। কনস্টাসের ব্যাটিং কোচ হিসেবে তার ভূমিকা উঠে এসেছে মেলবোর্ন টেস্টের ধারাভাষ্যে। সব মিলিয়ে টেস্টে নিজের প্রথম দিনটা স্মরণীয় করে রাখলেন কনস্টাস, যার এফেক্ট চলছে মেলবোর্নে। তবে অজি কিংবদন্তিরা এই টিনেজারকে চাপমুক্ত থাকার পরামর্শ দিচ্ছেন, যেতে হবে আরও বহুদূর। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে লেস্টার সিটিকে 3-1 গোলে হারিয়েছে অলরেডরা। ঘরের মাঠে কিছু বুঝে ওঠার আগেই ম্যাচের 6 মিনিটে লেস্টার অ্যাটাকার জর্ডান অ্যাইউয়ের গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। গোল শোধের চেষ্টা করে শেষ পর্যন্ত প্রথমার্ধের যোগ করার সময় ম্যাচে সমতা ফেরান কোডি গ্যাকপো। 49 মিনিটে লিড পায় অলরেডরা, ব্যবধান 2 করেন কার্টিস জোন্স। আর 82 মিনিটে লিভারপুলের হয়ে ম্যাচের শেষ গোলটি করেন মোহামেদ সালাহ। 3-1 গোলের জয় শেষে লিগ টেবিলে 17 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে অলরেডরা।
আন্তর্জাতিক ফুটবলের একটা ঘটনাবহুল বছর 2024। আর্জেন্টিনার ব্যাক টু ব্যাক কোপা শিরোপা জয় এবং এছাড়াও বেশ কিছু রেকর্ডও রয়েছে আন্তর্জাতিক ফুটবলে। তেমনি সৌদি আরবও বিশেষভাবে স্মরণ করবে 2024-কে। সময়ের পালা বদলে হারিয়ে যাচ্ছে আরও একটি বছর। নতুনকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছে গোটা বিশ্ব। 2024 সালে বিশ্ব ফুটবলেও ঘটে গিয়েছে মনে দাগ কাটার মতো অনেক ঘটনা। চলতি বছরে অনেক দল ছাড়িয়ে গেছে নিজেদের, আলো কেড়েছেন অনেক তরুণ ফুটবলার, বেজেছে বিদায়ের সুরও। শুরুটা করা যাক বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে দিয়েই। 2021 সালে কোপা ট্রফি দিয়ে জয়যাত্রা শুরু হয় আলবিসেলেস্তেদের। পরের বছর আক্ষেপ ঘোঁচে কাতার বিশ্বকাপে। জয়যাত্রাটা অব্যাহত ছিল এবছরও। কোপা আমেরিকায় পুরো টুর্নামেন্টে আনবিটেন থেকে তারা সর্বোচ্চ 16তম বারের মতো জিতে নিয়েছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব। 2024 সালটা মনে রাখার মতো স্পেনের জন্য। জার্মানিতে আয়োজিত ইউরোতে ইংল্যান্ডকে হারিয়ে সর্বোচ্চ 4র্থবারের মতো শিরোপা জেতে স্প্যানিশরা। লামিনে ইয়ামাল, দানি ওলমো, নিকো উইলিয়ামসরা কারে পুরো বিশ্ব ফুটবলের আলো। ইউরোর পাশাপাশি অলিম্পিক্সেও বাজিমাত করে স্পেন। রুদ্ধশ্বাস ম্যাচে ফ্রান্সকে 5-3 গোলে হারিয়ে সোনা জেতে তারা। দল হিসেবে বছরটা মনে রাখার মতো স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের। পুরো মৌসুম জুড়ে দুর্দান্ত পারফরমেন্স করে রেকর্ড 15তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছে লস ব্লাঙ্কোরা। ভোলার মতো নয় বায়ার লেভারকুজেনের ম্যাজিক্যাল রানের কথা। জাভি আলোনসোর হাত ধরে টানা 34 ম্যাচে অপরাজিত থেকে প্রথমবারের মতো তারা জিতে নেয় বুন্ডেসলিগা। শুধু তাই নয়, জিতে নেয় জার্মান কাপ ও সুপার কাপও। ব্যালন ডি'অরও পার করেছে নাটকীয় একটা বছর। এবছর ব্যালন ডি'অর জিতেছেন ভিনিসিয়াস, এমন খবর প্রায় নিশ্চিতই করে ফেলেছিল ইউরোপিয়ান গণমাধ্যমগুলো। তবে সবাইকে অবাক করে ভিনি ও বেলিংহামকে পেছনে ফেলে ব্যালন ডি'অর জিতে নেন ম্যান সিটির স্প্যানিশ ডিফেন্ডার রদ্রি। অবশ্য ব্যালন ডি'অর জিততে না পারলেও ফিফার চোখে সেরাদের সেরা হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। জিতে নিয়েছেন ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড। রিয়ালের স্প্যানিশ কাপ, লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল এই ব্রাজিলিয়ান তারকার। ইউরোপিয়ান ফুটবল থেকে দূরে সরে গেলেও যে এখনো ফুরিয়ে যাননি তার জানান আবারও দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম পুরুষ ফুটবলার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে পেরিয়েছেন 900 গোলের গন্ডি। বর্তমানে ক্লাব ও দেশ মিলিয়ে তার গোল সংখ্যা 916। চলতি বছর আন্তর্জাতিক ফুটবল থেকে সবচেয়ে বেশি তারকা হারিয়েছে জার্মানি। দেশের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন গুন্দোগান, টনি ক্রুজ, থমাস মুলার এবং ম্যানুয়েল নয়ার। 2014 বিশ্বকাপ জয়ে যারা ছিলেন দলের নির্ভরতার প্রতীক। এবছরটা মনে রাখবে এশিয়ার ফুটবলও। জাপান কোরিয়া বিশ্বকাপের পর 2022 সালে বিশ্বকাপ আয়োজন করে কাতার। আর তৃতীয় দেশ হিসেবে ফুটবলেরই মহাযজ্ঞ আয়োজনের সুযোগ পেয়েছে সৌদি আরব। 2034 সালে তারা বিশ্বকাপ আয়োজন করবে। তবে খবরটা নিশ্চিত হয়েছে এবছরই। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্ট্র্যাটেজির সংলাপে ঐক্য নির্বাচন নিয়ে জাতীয় সংলাপে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে, পেছনে ফেরার কোনো সুযোগ আমাদের নেই। আমাদের এই কাঙ্ক্ষিত রূপান্তরের লক্ষ্য হবে সকল ধরনের বৈষম্য অবসানের রাজনৈতিক আয়োজন নিশ্চিত করা, এদেশে গণতান্ত্রিক ও নাগরিক সমতা ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না। ফেসিবাদ বাংলাদেশকে আদর্শভিত্তিক সকল রকমের লক্ষ্য থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারের দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল। আমরা আবার প্রিয় বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরাবার লক্ষ্যে কাজ করছি। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের পক্ষ থেকে আপনাদের এই জাতীয় সংলাপ আমাদেরকে আমাদের নতুন কক্ষপথ রচনা এবং তার যথাযথ স্থাপনে বিশেষভাবে সাহায্য করবে। আমি ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য, দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনারা এই সংলাপে 3টি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন: ঐক্য, সংস্কার ও নির্বাচন। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া
কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। পাশাপাশি আমরা ভুলতে পারি না যে আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে। মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। গুম খুন থেকে জুলাই গণহত্যার বিচারের চ্যালেঞ্জের বিষয়টি আপনারা আপনাদের সংলাপের অন্তর্ভুক্ত করেছেন, এতে আমি আশ্বস্ত হয়েছি। সুধীবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থান কেবল বাংলাদেশকে মুক্তই করেনি, আমাদের স্বপ্নকেও তুমুল সাহসী করে তুলেছে। বাকহীন বাংলাদেশ জোরালো কণ্ঠে আবার কথা বলার শক্তি ফিরে পেয়েছে। এই দৃঢ় কণ্ঠ আবার ঐক্য গঠনে সোচ্চার হয়েছে। ঐক্য আমাদের মূল শক্তি। জুলাই অভ্যুত্থান আমাদেরকে ঐতিহাসিক মাত্রায় বলীয়ান করেছে। গত 5 মাসে এই ঐক্য আরো শক্তিশালী হয়েছে। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরো মজবুত হচ্ছে। এই ঐক্যের জোরেই এখন আমরা অসাধ্য সাধন করতে পারি। এখনই আমাদের সর্বোচ্চ সুযোগ। এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যেটা সকল নাগরিকের জন্য সম্পদের ও সুযোগের বৈষম্যহীনতার নিশ্চয়তা প্রদান করবে। যত নিম্ন আয়ের পরিবারে জন্মগ্রহণ করুক না কেন, প্রতিটি নাগরিকের, তিনি নারী হোক আর পুরুষই হোক, তিনি যেন বিনা বাধায় তো বটেই, বরং রাষ্ট্রের আয়োজনে তার সৃজনশীলতা প্রকাশ করে যে কোনো পর্যায়ে উদ্যোক্তা হতে পারেন, অথবা তিনি যে কোনো ধরনের কর্মজীবন চান তাই বেছে নিতে পারবেন। এমন রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিবেশ থাকবে যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই পরিচিতি অবান্তর হয়ে পড়বে। সবার একটিই পরিচয়, আমি বাংলাদেশের নাগরিক এবং রাষ্ট্র আমাকে আমার সকল অধিকার প্রদান করতে বাধ্য। রাষ্ট্রের কাছে এবং অন্য নাগরিকের কাছে আমার অন্য কোনো পরিচয় দেবার প্রয়োজন হবে না, যেখানে ব্যক্তিবন্দনার কোনো সুযোগ থাকবে না। দেশের ভেতরে বা বাইরে প্রভুভৃত্যের কোনো সম্পর্কের সুযোগ থাকবে না। আমরা বাংলাদেশের নাগরিক হবার সুবাদে হব বিশ্ব নাগরিক। দেশের মঙ্গল সাধন করা যেমন হবে আমাদের নাগরিক দায়িত্ব, তেমনি বিশ্বের মঙ্গল সাধন করাও আমাদের কর্তব্য। এই দায়িত্ব আমরা সমানভাবে পালন করব। আমাদের তরুণ তরুণীরা দ্রুত এই দুই দায়িত্ব সমানভাবে পালন করার জন্য প্রস্তুতি নেবে। প্রিয় সহনাগরিকবৃন্দ, স্বাধীনতার পর অর্ধ শতাব্দী অতিক্রম করে আমরা এক ঐতিহাসিক আত্মত্যাগের বিনিময়ে এক অপূর্ব সুযোগের মুহূর্ত সৃষ্টি করেছি। এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে অনিচ্ছুক হই কিংবা অপারগ হই, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের কোনো প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আজকের সংলাপের মূল লক্ষ্য হল সবার পক্ষ থেকে সর্বোচ্চ কণ্ঠে ঘোষণা দেওয়া যে আমরা এই সুযোগ কিছুতেই হাতছাড়া হতে দেব না। আমরা একতাবদ্ধভাবে এই সুযোগের প্রতিটি মুহূর্ত সর্বোত্তম কাজে লাগাব। সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে, এই দায়িত্ব আমাদের প্রত্যেককে, প্রতি নাগরিককে, রাজনৈতিক দলকে, প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। আজকে আপনাদের সংলাপে ঘোষণা দিন কে কিভাবে এই মহা গৌরবের দায়িত্ব পালন করবেন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মক। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্ট্যাটাসদের সংলাপে ঐক্য নির্বাচন নিয়ে জাতীয় সংলাপে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও বর্ষিয়ার নেতা মনমোহন সিং মারা গেছেন। তার প্রয়াণে 7 দিনের জন্য সকল দলীয় কর্মসূচি বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। 7 দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কর্ণাটক সরকার।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন এই প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি হয়। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানেই স্থানীয় সময় রাত 10টার দিকে তার মৃত্যু হয়। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রধান হিসেবে 2004 থেকে 2014 সাল পর্যন্ত 10 বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন মনমোহন। এছাড়া পিভি নরসিংহ রাও পরিচালিত সরকারের অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন মনমোহন। 1932 সালের 26শে সেপ্টেম্বর পশ্চিম পাঞ্জাবের গাহে জন্মগ্রহণ করেন মনমোহন সিং। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।